গাছকে আপনারা এরকম কেন বলছেন? এই গাছ সেই নববধূ কমলিকার অভিশাপ। চৈত্র সংক্রান্তির দিন পণের দাবিতে ওকে গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল শ্বশুর বাড়ির লোকেরা। সে পুড়তে গাছের নিচে এসে মারা যায়। আর কমলিকা মরার আগে বলেছিল, আমার রক্ত দিয়েই চূড়া সাজাও, প্রতিটি বছর আমি কাউকে নিয়ে যাব। সায়ন্তী স্তব্ধ। চিনমলে আগে গাছ ছিল সবুজ, এখন ফুল ফোটে শুধু একদিন, চৈত্র সংক্রান্তির সকালে। আর সেদিনই এক মেয়ে হারিয়ে যায়। সায়ন্তীর পায়ের নিচে পেল সে নিচের দিকে তাকায়। লালচে এক ঝরা পাতা, না পাতা নয়, একটা আধপোড়া চূড়া। আর গাছের ডালে হালকা রক্তাভ ছাপ, যেন কেউ খুব রং ছিটিয়েছে। সায়ন্তী ধীরে ধীরে পিছন হাঁটে। চৈত্র সংক্রান্তির আগের দিন রাতে ঘুম ভাঙল এক আতঙ্কে। ঘামে ভেজা শরীরে সায়ন্তী জানালো, চাঁদের আলোয় সে আয়নায় দেখতে পেল একটা মেয়ের পোড়া মুখ, কালো ছাই ছাই তার চোখ, আর লালচে ঠোঁটে শুধু একটাই প্রশ্ন, আমার জায়গাটা কি তুই নিবি? সায়ন্তী চিৎকার করে উঠল। বিছানার পাশে পড়ে থাকা নোটবুকে আগুন লেগে গেছে, আর সেখানে লেখা আছে শেষ লাইনটা, চূড়ার রং রক্ত হয় যখন কেউ না ফেরে। সায়ন্তী ভয় না পেয়ে হাজার প্রশ্নের উত্তর খুঁজতে সে একা বেরিয়ে পড়ল। হাতে টর্চ, কোমরে একটা ছোট ছুরি, আর মনে প্রশ্ন, কুসুম কোথায়? গাছের কাছে ঠিক কি আছে? গাছের নিচে এসে থামলো সে। হাত টর্চের আলোয় চোখে পড়ে তার গাছের গায়ে একটা দীর্ঘ ফাটল। কেউ যেন একসময় চাপা একটা আঘাত করেছিল, আর ভেতরে গহ্বর তৈরি হয়েছে। সায়ন্তী ধীরে হাত রাখে জায়গাটায়। তুমি ঢুকতে চাইছ? সে চমকে ঘুরে দাঁড়ায়। মহেশ পুরাণী নামে এক রহস্যময়ী বৃদ্ধা দাঁড়িয়ে পিছনে। কুসুম কোথায়? এখানে কি আছে জানেন? এ গাছ জীবিত গাছ। গায়ে হাত রাখলে সে মনে রাখে। অনেকের স্পর্শ জমে আছে ওর একার শরীরে, আর ওর ওই গহ্বরে। এখনই তুমি ঢুকলে সে জানবে তুমি এসেছ, এবং সে চাইবে তুমি আর বের না হও। সায়ন্তী গাছের ফাটলে আলতো চাপ দেয়, যেন নড়ে ওঠে, বিতল ভিজে। সে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ে গহ্বরে। অন্ধকারে আলো ফেলতেই তার হাতটা কেঁপে ওঠে। মাটির ভেতর চাপা পড়ে আছে একাধিক মেয়ের জামা, চুড়ি, হার, কিছু রক্তমাখা আধপোড়া। তার কানে ফিস ফিস করে একটা আওয়াজ, ফিরে যা। আর একটা কণ্ঠ, আমরা তো ফিরতে পারিনি, তুইও পারবি না। সায়ন্তী কান চেপে ধরে চিৎকার করতে চায়, বের হয় না। এক কোণে সে দেখতে পায় কুসুমের চুড়ির টুকরো। আর ঠিক তখনই ফাটলের বাইরে থেকে সেই সকালে দেখা বৃদ্ধের গলাটা হঠাৎ শোনা যায়, তুই যদি চুপ করিস তবে সে তোকে বেছে নেবে না। সায়ন্তী হঠাৎ টের পায় তার পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে, ঠান্ডা, ধীরে, ঠিক গলার কাছে যেন। সে ধীরে ঘুরে তাকায়। একটা পোড়া মুখ, চোখের ভিতর চুড়ির টুকরো গেঁথে। মেয়েটা ফিস ফিস করে বলে, এবার তোর পালা। বৃষ্টির সন্ধ্যা, বনপাড়া যেন আরো নিঃসার ঢাকা মাঠ, আলো আঁধাটির নাচন আর গাছের ডালগুলোর ফিসফিসে গন্ধ। সায়ন্তী বেরিয়ে এসে দাঁড়ায় রক্তচূড়ার গা ছুঁয়ে আসা সেই ফাটলটার সামনে। তার হাত কাঁপছে, মাথায় ক্লান্তি। রাতে সে যা দেখেছে তা নিছক স্বপ্ন নয়, তা সত্যি। আর সত্যি বলেই তার ভয় পাওয়া চলবে না। সে কোনো ক্রমে ফিরে আসে বৃদ্ধের কুঁড়ে ঘরে। দিদি, এখনো আপনি সব জানেন তাই না? গাছটা শুধু একটা গাছ নয়, এটা একটা উৎসর্গ বেদী। কে করছে সব? যে হাত ফুল দেয় সেই হাত
এ মা, এই গ্রামের মোড়ল শতদল ওই তো রক্ত দেয় প্রতি বছর। ওর পরিবারে কেউ মরেনি কখনো। এটা কেন জানো? ও গোপনে কাউকে উৎসর্গ করে, এ যায় ও বাঁচে। সায়ন্তীর চোখ বড় হয়ে যায়, আর ঠিক তখনই ঘরের দরজায় এক ছায়া দেখা দেয়। সেই বৃদ্ধা মহেশ পুরাণী। তার মুখে চিরচেনা একটা ঠান্ডা হাসি, মুখে আগুন। তুমি এবার সত্যির কাছে আসছো মেয়ে। গাছকে ঠকানো যায় না। সে প্রতি বছর কাউকে চায়, যাকে কেউ খুঁজবে না বলি তাকে দেয় নিজেরই স্বার্থে। আপনি তো জানেন সব, আপনি কেন কিছু করেননি? আমি শুধুই দেখেছি, জেনেছি, কিন্তু কিন্তু ওর অভিশাপ কেউ ভাঙতে পার যতক্ষণ না কেউ নিজের ইচ্ছায় বলি দেয়। বলির রক্তই ওর পেট ভরায়। সায়ন্তী থমকে যায়। নিজের ইচ্ছায় মানে? যে নিজের ভয়কে জয় করে রক্ত ফেরার পথ রাখে না। এক মুহূর্তে বাতাস জোরে থেয়ে এলো ঘরের ভিতরে। আগুন নিভে গেল, চারদিক ঘুটঘুটে অন্ধকার। হঠাৎই এ দরজার ওপাশ থেকে শতদল মণ্ডলের গলা। দরজা খুলে দে, দরজা খুলে দে, আমি আর লুকোবো না। না না, আমি আর লুকোবো না। এবার আমার মতো কাউকে ওই গাছের কাছে দে। ওর থেকে বেশি বলি কেউ দিতে পারবে না। হ্যাঁ। সায়ন্তী দরজা খুলে দেখে এর হাতে একটা ছুরি আর চোখে উন্মত্ততা। তুই শহরের মেয়ে, তোর আত্মা শক্ত, তোকেই তো দেবো এবার। তুই নিজেই এসেছিস। মহেশ পুরাণী তার সামনে এসে দাঁড়ায়। না শতদল, এবার যে সে ভয় পায় না। ও যদি যায় গাছ ওকে নেবে না, কারণ ওই মেয়ে মোটেও পালাবে না। চোখে আগুন আর ঠোঁট শক্ত। আমি যাব ওর মুখোমুখি। যদি সে চায় আর যদি সে না চায় আমি ফিরব, কিন্তু আমি আর পালাবো না। বাতাস হঠাৎ থেমে যায়। সায়ন্তী সহ সকলে বেরিয়ে যায় সেই গাছের দিকে। চৈত্র সংক্রান্তির রাত, আকাশ ঘন কালো মেঘে ঢাকা। হাওয়ার দমকা ছাপটা যেন হাড়ের ভেতরে ঢুকে যায়। বনপাড়া নিঃশব্দ, কেবল রক্তচূড়ার পাতায় পাতায় চাপা কাঁপুনি আছে একটা। সায়ন্তী দাঁড়িয়ে আছে সামনে, তার হাতে একটা ব্লেড, ঠোঁট চেপে ধরা, চোখে কোনো ভয় নেই। আছে এক দহন। সে ধীর হাতে ব্লেডটা চালায়। রক্ত গড়িয়ে পড়ে গাছের গোড়ায়। ঠিক সেই মুহূর্তেই একটা ফিসফিসে আওয়াজ গাছের ভেতর থেকে বেরিয়ে আসে। বলির রক্ত চাই। পিছনে নিমাই মণ্ডল এবং সেই বৃদ্ধা ছুটে আসে। মাগো, কি করলেন? নিজের ইচ্ছায় রক্ত দিলেন? সায়ন্তী ধীরে ঘাড় ঘুরিয়ে বলে, আমি আমি কাউকে বলি হতে দেব না। ওকে ওকে আমার ভয় দেখানোর সময় শেষ। আর কে গ্রহণ না করে, যদি তোর রক্ত যথেষ্ট না হয়। সেই মুহূর্তে গাছটা কেঁপে ওঠে। মাটির নিচ থেকে এক গর্জন শোনা যায়। বলির রক্ত চাই, প্রতিশোধ এক। হঠাৎই দূরে আগুনের আলো। গ্রামের এক শিশু চিৎকার করে, মোড়ল বাড়িতে আগুন লেগেছে। গ্রাম জুড়ে দৌড়াদৌড়ি লেগে যায়। চিন্ময়ী কাঁপতে কাঁপতে বলে, বাড়ি থেকে আগুন বেরোচ্ছে, কিন্তু কেউ জানে না কিভাবে শুরু হলো। বৃদ্ধা চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, অভিশাপ জেগে উঠেছে। এবছর বলি হয়েছে অন্যায়, তা অনেকদিন আগেই তো লেখা ছিল। সায়ন্তী ধীরে গাছের গায়ে হাত রাখে। তার কানে আবার সেই পোড়া গলার কণ্ঠস্বর, তুই পালাসনি, আমি তোকে নেব না। আমি তো তোকে ভয় পেতাম, তাই তোকে আমি মাফ করলাম। গাছ ধীরে নিঃশ্বাস ফেলল। পাতারা শান্ত হয়ে গেল। সায়ন্তী মাটিতে বসে পড়ে। চোখ বেয়ে নেমে আসে অঝোর ধারায় জল। আর ঠিক তখনই শতদল মোড়ল গায়ের চাদর পুড়ে গেছে। চোখ পাগলের মতো লাল, আর সে চিৎকার করে, তুই নষ্ট করলি সব।
আমি বছর বছর বলি দিয়ে গাছকে ঠান্ডা রেখেছি, আর তুই সব কিছু শেষ করে দিলি। বলেছিলি গাছ গাছ আজ নিজেই তোকে বেছে নিয়েছে। রক্ত চাই, শুধু নিষ্পাপের নয়, পাপেরও। একজন যখন নিজের ইচ্ছায় দেয় অভিশাপ রাখ, কিন্তু তখনইও দেখে তার পাপ লুকিয়েছে। শতদল পেছন দিকে হোঁচট খেয়ে পড়ে যায়। তার পেছনে আগুন আর সামনে রক্তচূড়া। সে গাছের শিকড় যেন মাটি ফুঁড়ে বেরিয়ে চড়িয়ে নেয়। ও আমাকে নেবে না, আমি ওকে খুশি রেখেছি। আমি তারপর সব নিস্তব্ধ। সকালবেলায় রক্তচূড়ার নিচে পড়ে থাকে সায়ন্তীর প্লেট। আর গাছের পাতায় রক্ত নয়, দুধ সাদা এক অদ্ভুত ফুল দেখা দেয়। এই প্রথম গাছ রক্ত ছাড়াই ফুল দিয়েছে। তুই গাছকে ভয় দেখিয়েছিস, তোর ভেতরে কমলিকার ছায়া খুঁজে পায়নি। সায়ন্তী তাকায় গাছের দিকে। এক ঝলক হাওয়া বইছে, কিন্তু এইবার সেই হাওয়ায় নেই কোনো রক্তের, আছে শুধু মুক্তির শ্বাস। ভোরবেলার হাওয়া, রক্তচূড়ার পাতায় রোদ লেগেছে এই প্রথমবারের মতো। একটা শান্ত ভাব। গাছ নিস্তব্ধ, চারপাশের মাটিও শান্ত। আগুন নেই, চিৎকার নেই, অদ্ভুত এক নিস্তব্ধতা, এক প্রশান্তি বিরাজ করছে। গ্রামবাসীরা ভয়ে দূরে দাঁড়িয়ে আছে, কেউ গাছের কাছে এগোয় না। ঠিক তখনই নিমাই মুন্ডা, এই মেয়েটা, এই কুসুম এখানে। গাছের শিকড়ের পাশে অজ্ঞান অবস্থায় কুসুম শুয়ে আছে। শরীর নিথর, কিন্তু মুখে অদ্ভুত এক প্রশান্তি। চিন্ময়ী ছুটে আসে, ইয়ে ধরে। আমার মেয়ে, তুই তুই ফিরে এলি। মহেশ পুরাণী গম্ভীর গলায় বলে, গাছ এবার ছেড়ে দিয়েছে, কারণ সে যা চেয়েছিল, নিজের ইচ্ছায় দেওয়া রক্ত, বলি নয়, আত্মত্যাগ। সায়ন্তী দূরে দাঁড়িয়ে সব দেখছিল, চোখে জল, কিন্তু মুখে এক কঠিন শান্ত অভিব্যক্তি। সে এসে বলে, তুই জিতলি জানিস? তোরে গাছ নেয়নি কেন কত? কারণ তুই পালাসনি। না, কেউ যেতে নেয় সব জায়গায়, কেবল সময় মতো বাঁচে আর কিছু না থেকে যায়। 3 দিন পর সায়ন্তী শহরের ফ্ল্যাটে ফিরে এসেছে। তার টেবিলে পড়ে আছে নোটবুক, ক্যামেরা আর একটা কাঁচের বক্স। ভেতরে একটা পাতা। পাতাটা শুকিয়ে গেছে, কিন্তু যেন লাল রং আরো গাঢ় হয়ে গেছে। সে আয়নার সামনে দাঁড়ায়, চুল বাঁধতে বাঁধতে দেখতে পায় আয়নার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। একটা পোড়া শরীর, কালো ছায়ে ঢাকা মুখ, চোখ দুটো ধাতব লাল। সায়ন্তী স্থির হয়ে যায়। তুই তুই কে? আমি তুই, তোর আগের রক্ত, তুই যে প্রলোভ। সায়ন্তীর কণ্ঠ কেঁপে ওঠে। আমি আমি তো দিয়েছি। আমি আমি গেছি নিজের ইচ্ছায়। ছায়া এগিয়ে আসে ধীরে ধীরে, চোখ আরো লাল হয়ে ওঠে। তুই গেছিস ঠিক, কিন্তু রক্ত কি পুরো ছিল? যে ভয়টা এখনো তোর মধ্যে বেঁচে আছে, ওটাই তো বাকি। হঠাৎই আয়নার কাঁচ ফেটে যায় এক ফাটলে, আর ছায়া মিলিয়ে যায় অন্ধকারে। সায়ন্তী ঘর জুড়ে তাকিয়ে থাকে, নিঃশব্দ। সে ধীরে আয়নার সামনে রাখা রক্তচূড়ার বক্সের দিকে তাকায়, মুখে মৃদু হাসি। তুই চাস তো আমি আবার ফিরি, তাই না? পিছনের জানলা দিয়ে